প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি রশিদ শিকদার সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এবিসিডি কলেজ চৌগাছা যশোর এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায় থেকে পড়াবো। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিই আজকে আমাদের শিখন ফল কি। আজকে আমাদের শিখন ফল হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে অভ্যন্তরীণ বাণিজ্য কি এই বিষয়টা জেনে নিই। একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য চলে বা যে বাণিজ্য সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যেমন বাংলাদেশের অভ্যন্তরে খুলনার সাথে চৌগাছার যে বাণিজ্য সংগঠিত হয় তা অভ্যন্তরীণ বাণিজ্য। এরূপ বাণিজ্য একই মুদ্রা ব্যবস্থা, রাজস্ব নীতি ও দেশের প্রচলিত আইনের অধীনে পরিচালিত হয়। এরপর আমরা আন্তর্জাতিক বাণিজ্য কি সে বিষয়টা জেনে নিই। দুই বা ততোধিক সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। যেমন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্যের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে যে রপ্তানি বাণিজ্য, আর একটা হচ্ছে যে আমদানি বাণিজ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রপ্তানি বাণিজ্য কি এ বিষয়টা প্রথমে জেনে নিই। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশ যদি অন্য দেশে অর্থাৎ বিদেশে দ্রব্য সামগ্রী বিক্রি করে থাকে তাকে রপ্তানি বাণিজ্য বলে। যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক বিক্রি করে থাকে, যুক্তরাষ্ট্রে এই তৈরি পোশাক বিক্রি বাংলাদেশে রপ্তানি বাণিজ্য। এরপর আমরা আমদানি বাণিজ্য কি বিষয়টা একটু জেনে নিই। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোন দেশ যদি বিদেশ থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকে তার কাছে আমদানি বাণিজ্য বলে। যেমন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে কি করে চাল ক্রয় করে থাকে, বিদেশ থেকে এই চাল ক্রয় করা হচ্ছে বাংলাদেশে আমদানি বাণিজ্য। সুতরাং দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আমদানি বা রপ্তানি বাণিজ্যকেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের কিছু অনুমিত শর্ত আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই অনুমিত শর্তগুলো জেনে নিই। কমপক্ষে দুটি দেশ থাকতে হবে, বাণিজ্য লিপ্ত দেশগুলোর চুক্তি থাকতে হবে, এক বা একাধিক পণ্য থাকতে হবে, দেশ সমূহ স্বাধীন,
দুটি দেশে পৃথক বাণিজ্য নীতি থাকতে হবে, দুটি পৃথক সরকার, ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা থাকতে হবে, আর থাকতে হবে কি লিখিত চুক্তি এবং একটা নির্দিষ্ট সময়। আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণের দিক থেকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি কি যে শিক্ষার্থীবৃন্দ আমরা সেই ভাগ দুটো একটু জেনে নিই। একটা হচ্ছে অবাধ বাণিজ্য, আর একটা হচ্ছে সংরক্ষিত বাণিজ্য। অবাধ বাণিজ্য কাকে বলে? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনরূপ বিধি নিষেধ অর্থাৎ শুল্ক কোটা প্রভৃতি না থাকে, তাকে হচ্ছে অবাধ বাণিজ্য বলে। অবাধ বাণিজ্যের মাধ্যমে বিশ্ব উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয় এবং অনুৎপাদিত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানির মাধ্যমে সামাজিক বা সামগ্রিক কল্যাণ বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি পায়। অনুৎপাদিত দ্রব্য সামগ্রী বলতে যে সমস্ত দ্রব্য নিজের দেশে উৎপাদিত হয় না, সেই সমস্ত দ্রব্য। সংরক্ষিত বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি বিধিনিষেধ যেমন শুল্ক কোটা, নিষেধাজ্ঞা প্রভৃতি থাকে, তাকে হচ্ছে সংরক্ষিত বাণিজ্য বলে। কোন দেশ তার দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য কিংবা জাতীয় সম্পূর্ণতার জন্য সংরক্ষিত বাণিজ্য নীতি গ্রহণ করে থাকে। এরপর আমরা অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য কি আমরা আলোচনা করেছি। এখন উভয় বাণিজ্যের মধ্যে পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। অভ্যন্তরীণ বাণিজ্য একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যেমন যশোরের সাথে চৌগাছা যে বাণিজ্য সংগঠিত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য কি বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য বা সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। যেমন থাইল্যান্ডের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সংগঠিত হয়, ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সংগঠিত হয়, বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বাণিজ্য সংগঠিত হয়, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সংগঠিত হয়, এগুলো সবই হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য। এরপর পার্থক্যের বিষয়ে আমাদের ভৌগোলিক সীমা, আমরা 2 নম্বর পার্থক্য নিয়ে আলোচনা করছি। অভ্যন্তরীণ বাণিজ্যে ভৌগোলিক সীমা অতিক্রম হয় না, অর্থাৎ দেশের অভ্যন্তরে এই বাণিজ্য সংগঠিত হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভৌগোলিক সীমা অতিক্রম হয়, অর্থাৎ তখন তো এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য হয়, তাহলে অবশ্যই ভৌগোলিক সীমা অতিক্রম হয়। উৎপাদনের 3 নম্বর পয়েন্ট, উৎপাদনের গতিশীলতা। একই দেশের অভ্যন্তরে উৎপাদনের উপাদান সমূহ, শ্রম, মূলধন ও উদ্যোক্তা অত্যন্ত গতিশীল হয়, কিন্তু বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক মধ্যে জলবায়ু, সামাজিক রীতিনীতি, ভাষা এসবের পার্থক্যের কারণে কি হয়, উৎপাদনের উপাদান সমূহ সহজে গতিশীলতা লাভ করতে পারে না। এরপরের পয়েন্ট আমাদের 4 নম্বর পয়েন্ট, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে কোনো পার্থক্য বা অসুবিধার সৃষ্টি হয় না। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি হয়, কারণ এই ব্যবস্থায় বিভিন্ন দেশের মধ্যে বিনিময় হার নিরূপণের প্রয়োজন হয়। ডলারের ভিত্তিতে কত পরিমাণ টাকা দিতে হবে, টাকার ভিত্তিতে কত পরিমাণ ডলার দিতে হবে ইত্যাদি। সরকারি নীতি 5 নম্বর পয়েন্ট। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতির কোনো ভিন্নতা নেই। অভ্যন্তরীণ বাণিজ্যের উপর সংশ্লিষ্ট দেশের সরকারের সম্পূর্ণ প্রভাব রয়েছে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতির ভিন্নতা রয়েছে। এরূপ বাণিজ্যের ক্ষেত্রে বহু দেশ অংশগ্রহণ করে বিধায় বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন প্রকার নীতি ও উদ্দেশ্য বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করে। এরপর 6 নম্বর পয়েন্ট, বাণিজ্য নীতি। অভ্যন্তরীণ বাণিজ্যে বাণিজ্য নীতির পরিবর্তন হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে পৃথক পৃথক বাণিজ্য নীতির দরকার হয়।
তারপরের পয়েন্ট হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ। একই দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের তেমন বৈশিষ্ট্যগত পার্থক্য নেই, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যগত যথেষ্ট পার্থক্য বিদ্যমান। কারণ এই কারণে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। বাজার পার্থক্যের বিষয়। একই দেশের অভ্যন্তরে বাজারের মধ্যে সামাজিক রুচি, পছন্দ, রাষ্ট্রীয় নীতি এসবের তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, কিন্তু বিভিন্ন দেশের বাজারগুলো রাষ্ট্রের পৃথক পৃথক সীমানা দ্বারা পৃথকীকৃত। সামাজিক রুচি, পছন্দ, রাষ্ট্রীয় নীতি এসবের দ্বারা এক দেশের বাজারের সঙ্গে অপর দেশের বাজারের পার্থক্য লক্ষ্য করা যায়। ভোগের পরিমাণ পার্থক্যের বিষয়। অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে ভোগের পরিমাণ, ভোগ অভ্যাস স্থির থাকে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভোগের পরিমাণ, ভোগ অভ্যাস পরিবর্তিত হয়, কারণ এক্ষেত্রে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা সৃষ্টি হয়। অর্থাৎ যে সমস্ত দ্রব্য দেশে উৎপাদিত হয় না, সেই সমস্ত দ্রব্য ভোগের সুবিধা থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, কারণ সহজেই দ্রব্য সামগ্রী আদান প্রদান করা যায়। লেনদেনের ভারসাম্য। অভ্যন্তরীণ বাণিজ্য লেনদেনের ভারসাম্যের কোনো সমস্যা নেই, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের সমস্যা জটিল ও চিরন্তন। এরূপ বাণিজ্য লেনদেনের ভারসাম্যের সমতা স্থাপনের জন্য মুদ্রা অবমূল্যায়ন, মুদ্রা সংকোচন, আমদানি নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে বা গ্রহণ করতে হয়। এর পরের পয়েন্ট হচ্ছে যে নিয়ন্ত্রণ। অভ্যন্তরীণ বাণিজ্যিক কার্যক্রম অবাধে পরিচালিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপিত হয়। এরপরে পয়েন্ট হচ্ছে যে 12 নম্বর পয়েন্ট আমাদের হচ্ছে যে সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ বাণিজ্য একটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে সংগঠিত হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন সার্বভৌম বা স্বাধীন দেশের মধ্যে সংগঠিত হয়। পার্থক্যের বিষয় 13 নম্বর। অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ বৈচিত্র্যময়ের ফলে দেশ স্বনির্ভর হয়। বৈদেশিক বাণিজ্যের ফলে অনেক ক্ষেত্রে দেশ পরনির্ভরশীল হয়ে পড়ে। যেমন কি হয়, আমদানি নির্ভর দেশ, অর্থাৎ যারা অনেক দ্রব্য বা অধিকাংশ দ্রব্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করে, তারা আসলে আমদানি নির্ভর হয়ে পড়ে। 14 নম্বর পয়েন্ট, রুচি পার্থক্যের বিষয়। রুচি ও পছন্দ। অভ্যন্তরীণ বাণিজ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে মানুষের রুচি ও পছন্দের তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষের রুচি, পছন্দ ও সামাজিক রীতি পরস্পর পৃথক হয়ে থাকে। উৎপাদন ব্যবস্থা পার্থক্যের বিষয়। 15 নম্বর, একটি দেশের অভ্যন্তরে কারখানা আইন, শ্রম, রাজস্ব নীতি ইত্যাদি প্রায় একই রকম থাকে, কিন্তু বিভিন্ন দেশের উৎপাদন ব্যবস্থা বিভিন্ন ধরনের হয় বলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশের মধ্যে একই ধরনের দ্রব্যের উৎপাদন ব্যয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। পরিবহন ও বীমা। 16 নম্বর পয়েন্ট, পরিবহন ও বীমা পার্থক্যের বিষয়। অভ্যন্তরীণ বাণিজ্যে পরিবহন ব্যয় তুলনামূলক কম এবং বীমা ব্যবস্থা বাধ্যতামূলক নয়। আন্তর্জাতিক বাণিজ্যের পরিবহন ব্যয় তুলনামূলক অধিক এবং বীমা ব্যবস্থা আছে যে বাধ্যতামূলক। এরপর রাজনৈতিক প্রভাব পার্থক্যের বিষয়। অভ্যন্তরীণ বাণিজ্যের তেমন পার্থক্য রাজনৈতিক প্রভাব নাই। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রায় রাজনৈতিক প্রভাব মোকাবেলা করতে হয়। উপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান, যা মূলত মাত্রাগত, শ্রেণীগত নয়। উভয় বাণিজ্যের মধ্যে এসব পার্থক্যের দরুন অর্থনীতিবিদগণ আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণের জন্য পৃথক বাণিজ্য তত্ত্ব প্রদান করেন। তাহলে এভাবে আমরা আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারি।
এটা লক্ষ্য করো, চিত্রটা লক্ষ্য করো, বৃত্ত পরিলেখটা লক্ষ্য করো। মূল্যায়ন কি? আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? 1, 2 হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, আর 3 হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। আমরা আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বটা একটু দেখি। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে অনুৎপাদিত দ্রব্য ভোগ, 2 আছে উৎপাদন বৃদ্ধি, 3 আছে উদ্বৃত্ত রপ্তানি, পণ্য রপ্তানি, উৎপাদন ব্যয় হ্রাস, দুর্দিনের সহায়ক 5, 4 আছে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা, 7 আছে দক্ষতা বৃদ্ধি, 8 আছে যে জীবনযাত্রার মান উন্নয়ন, 9 বিশ্ব শান্তি স্থাপন, 10 আছে যে একচেটিয়া কারবার রোধ, অত্যাবশ্যক দ্রব্য সামগ্রী আমদানি, ভাবের আদান প্রদান, 12, 13 হচ্ছে পরস্পর নির্ভরশীলতা হ্রাস। এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব নিয়ে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা শুধুমাত্র পয়েন্টগুলোই করলাম। আর তোমাদের কাছে যে মূল্যায়ন এটা, আর একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা আছে যে একটা উদ্দীপকটা আমি পড়ছি। রহিম সাহেব ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে চৌগাছার স্থানীয় বাজারে বিক্রি করেন। তার বন্ধু জাকির সাহেব ভারত থেকে পেঁয়াজ ও রসুন ক্রয় করে বাংলাদেশে বিক্রি করেন, আর বাংলাদেশ থেকে শাক সবজি ও হিমায়িত মাছ সৌদি আরবে বিক্রি করেন। উদ্দীপকের আলোকে আমাদের যে প্রশ্ন সেগুলো হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে। 2 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক বা বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম, ব্যাখ্যা করো। এটা হচ্ছে যে অনুধাবন। 9 নম্বর হচ্ছে উদ্দীপকে জাকির সাহেবের ব্যবসাকে কোন বাণিজ্য বলা হয়, ব্যাখ্যা করো। রহিম সাহেবের ব্যবসার সাথে জাকির সাহেবের ব্যবসার কি পার্থক্য আছে, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।